হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৬৩। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ১টার ঘরে চাঁদবিহীন আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারার মেলা। পথঘাট জনমানবহীন শূন্য। থেকে থেকে দু একটা অটোরিকশা দেখা গেল যাত্রীবিহীন চলে যেতে। ল্যাম্পপোস্টের হলুদ আলো মারিয়ে কিছুটা দূরে গাড়ি দাঁড় করালো আয়ন। এখানটাই বেশ অন্ধকার, আলো ছায়া গাছতলায়। গাড়ির আলো নিভিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে অদূরে তাকালো একটা দোতলার বাড়ির গেটের সম্মুখে। এই রাস্তা ধরে জুই দ্রুত পায়ে হেঁটে আসছে আয়নের দিকে। ব্যস্ত ভঙ্গিতে আর ধরা পড়ে যাওয়ার ভয়ে শরীরের ওড়নাটা আরো গায়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা টানা মুখ ঢেকে আছে জুই। আয়ন সেদিকে নিষ্ক্রিয় চোখে তাকিয়ে রইল। তাকে এই মধ্যরাতে জুই ডেকে এনেছে জরুরি কথার তাগিদে। জুইয়ের ডাকে আয়নও চলে আসলো তৎক্ষণাৎ। বউ ডেকেছে মানে আয়নকে আসতেই হতো। তাছাড়া জুয়ের এই মধ্যরাতে আয়নকে ডাকার যথাযথ কারণও আছে। হয়তো পরিবারের ভয়ে আয়নের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারবে না বলে নিভে যাওয়া অন্ধকারে আয়নকে ডাকলো। আয়ন নিরস ভঙ্গিতে জুয়ের গতানুগতিক দেখল। জুই ব্যস্ত পায়ে আয়নের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস ফেলে খানিকটা হাঁপিয়ে বলল, আপনার সাহস কি করে হলো আমার বাবাকে ফোন করার? কেন বারবার ফোন দেন আপনি? জুয়ের প্রথম কথায় রাগ প্রকাশ পেল, অথচ আয়ন জুয়ের কথায় রাগের ধার ধারল না। বরং গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা পানির বোতল হাতে নিয়ে জুয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, আপনার বাবা আমার শ্বশুর হন জুই। আমি আমার শ্বশুর মশাইকে ফোন করতেই পারি। এতে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। নিন, আপনি পানিটা খান জুই। আয়নের কথায় জুয়ের নাকের পাটা ফুলে উঠল রাগে। তেজি হাতে ঠাস করে আয়নের হাতের বোতলটা সরিয়ে দিতে দিতে ঘন ঘন শ্বাস ফেলে বলল, একদম আমার বাবার থেকে দূরে থাকবেন আপনি। যখন আমাদের বিপদের সময় আপনাকে পাইনি, তাহলে আজকে কেন আদিক্ষেতা দেখাতে আসছেন? আপনাকে আমি বলেছি আমাদের সম্পর্কে কথা বলে আমার বাবাকে জানাতে। আমি নিজেই যেখানে এই সম্পর্কটা মানি না, সেখানে আমার বাবার খোঁজ করছেন কেন আপনি? জুয়ের ফিরিয়ে দেওয়া বোতলটা আয়ন পুনরায় জুয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আগে পানিটা পান করুন জুই, স্বস্তি পাবেন। আমার কথাটা শুনুন। যেটা চলে গেছে সেই পরিস্থিতি আমি অতীতে ফিরে ঠিক করতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই। তবে সামনে যে পরিস্থিতি হবে সেটা অবশ্যই সামলানোর দায়িত্ব আমার। আমার অবশ্যই আপনার বাবার সঙ্গে কথা বলে সবকিছু জানতে হবে। ওনাকে বোঝাতে হবে যা কিছু হয়েছে সবটা আমাদের ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এসব কিছু এবার আমাদের ঠিক করা উচিত। তাছাড়া এই বিয়ের ওই ওইখানে কে রে তোরা? কি করছিস ওইখানে? হাঁক ছেড়ে ডাকা পথলোকের ডাকে জুই ধরফরিয়ে চমকে উঠল। আতঙ্কে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল ওদের পাশের বাড়ির নাইব চাচা নামক লোকটা টর্চ হাতে এদিকটায় দৌড়ে আসছে, অপর হাতে লুঙ্গি চেপে। টর্চের আলো আয়ন ও জুয়ের ওপর পড়ল। আয়ন বিরক্তিতে মুখে হাত দিয়ে আলোর রশ্মি ঠেকাতে চাইল, অথচ জুই আতঙ্কিত ভঙ্গিতে কাঁপতে শুরু করলো। যখন নায়ব নামক লোকটা চিৎকার করে মানুষ জড়ো করতে চাইল মধ্যরাতে একত্রে দাঁড়ানো জুই আর আয়নকে আটকাতে চেয়ে। জুই আতঙ্কিত ভঙ্গিতে কি করবে হুট করে বুঝতে পারল না, বরং অতিরিক্ত ভয়ে আয়নের বগলের নিচে দিয়ে ঢুকে পড়ল গাড়ির ভেতর। আয়ন এতক্ষণ খোলা দরজা চেপে দাঁড়িয়ে ছিল জুইয়ের জন্য পানি নিয়ে। এর মধ্যে এসব ঘটনা ঘটে যাওয়ায় আয়ন নিজেও চমকে উঠে মুহূর্তেই মাথা নিচু করে জুইয়ের দিকে তাকাতেই জুই আতঙ্কিত ভঙ্গিতে গাড়ির দরজা টেনে লাগাতে চেয়ে আয়নকে হুঁশিয়ার করে বলল, কি করছেন ডাক্তার সাহেব? দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়ি স্টার্ট দিন, নয়তো আমরা ধরা পড়ে যাব। দ্রুত করুন প্লিজ। জুয়ের কথায় আয়ন মানতে নারাজ। আয়নের ধারণা মতে ওরা স্বামী স্ত্রী। সেই ক্ষেত্রে রাতে একটা নয়, 4টে বাজলেও দেখা করলে সমস্যা হওয়ার কথা নয় কারো। সেজন্য আয়ন জুইকে বোঝাতে চেয়ে বলতে চাইল, যে আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা আমাদের কিছু করবে না। আমরা স্বামী স্ত্রী, এটা সবাইকে বুঝিয়ে আয়নকে বলতে না দিয়ে জুই অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আল্লাহর ওয়াস্তে আপনি গাড়িতে উঠুন ডাক্তার সাহেব। আপনি আমার এলাকার মানুষদের চিনেন না। ওরা আপনার পরিচয় জানবে না। তার আগে লাঠি পেটা করবে। বলবে আমরা মধ্যরাতে কট খেয়ে মিথ্যা বলছি। প্লিজ আপনি গাড়িতে উঠুন। আমার কথা শুনুন। আয়ন জুয়ের কথায় কিছু বলতে গিয়েও হইচই পড়া রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল। সত্যি সত্যি দেখলো আশেপাশে বাড়ি থেকে মানুষ হইচই করে লাঠি হাতে বের হচ্ছে ওদের মারতে। আয়ন আর ভাবার সময় নিল না, বরং জুয়ের কথা মতো ঘুরে গিয়ে তৎক্ষণাৎ বসলো ড্রাইভিং সিটে। পূর্ব থেকে গাড়িটি ঢাকা মহাসড়কের দিকে ঘোরানো ছিল বলে আয়ন জুইকে নিয়ে গাড়িটি সেই রাস্তায় টানলো।
আতঙ্কিত জুঁই মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো, লোকজন কতদূর আসছে সেটা দেখতে। তখনই চোখাচোখি হলো নিজের বাবা সাজিদুল ইসলামের সঙ্গে। তিনি নিজেও মধ্যরাতে লাঠি হাতে বের হয়েছিলেন কট খাওয়া ছেলেমেয়েদের পেটাতে। কিন্তু অদূরে গাড়ির সিটে জুঁইকে বসে থাকতে দেখে ওনার দৌড় থেমে যায়। হাতের লাঠিটাও মুহূর্তে পড়ে যায় রাস্তায়। তখনই শোনা গেল সাজিদুল ইসলামের সম্মুখে থাকা নায়েব লোকটার চিৎকার। সাজিদুল ইসলামের সঙ্গে নায়েব লোকটাও জুঁইকে গাড়িতে বসা দেখল কোনো ছেলের সঙ্গে। তিনি মুহূর্তে চিৎকার করে পেছনে দৌড়ে আসা লোকগুলোকে বললেন, আরে, এইটা আমাগো সাজিদের মাইয়া ভাইগা যাইতেছে কোন পোলার লাগে। তোরা কেউ গাড়িটারে ধর, ধর রে ধর। নায়েব লোকটার চিৎকার জুয়ের কানেও আসলো। হতভম্ব হতবুদ্ধি হয়ে বাকহারা হয়ে গেল মুহূর্তেই। গাড়িতে উঠার আগে জুয়ে এত কিছু ভাবেনি। শুধু সবার চোখ ফাঁকি দিতে সে গাড়িতে উঠেছিল মাত্র। সবাই চলে গেলেও সেও নেমে যেত। কিন্তু এখন না চাইতেও সেও বদনাম হয়ে গেল। এলাকাবাসীর সামনে ওর বাবার মান সম্মানে টান দিল। প্রথমে মায়া, আর এখন জুই। না চাইতেও কলঙ্কের দাগ লেগে গেল ওদের চরিত্রে। ওর বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? জুই দু হাতে মুখ চেপে আবারও তাকালো গাড়ির জানালা দিয়ে বাইরে। দেখা গেল সাজিদুল ইসলাম রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে বসে আছেন। চারিদিক থেকে মানুষ দৌড় থামিয়ে সাজিদুল ইসলামকে ঘিরে দাঁড়াচ্ছে ক্ষণে ক্ষণে। বাবার লজ্জিত মুখটা দেখে জুই ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন জুইকে কাঁদতে দেখে বিচলিত ভঙ্গিতে গাড়ি থামাতে চাইলে জুই মুহূর্তে বাধা দিয়ে বলল, গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি চলুন প্লিজ। আয়ন জুইয়ের কথায় বিষণ্ণ হয়ে বলল, আপনি আমার বাড়ি যাবেন জুই? জুই অশ্রুসিক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল। আয়ন জুইয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলল, রাতের আধারে পালিয়ে নয় জুই, আপনাকে আমি সসম্মানে আপনার বাবার কাছ থেকে চেয়ে আনবো আমার বাড়িতে, তারপরে এভাবে পালিয়ে নয়। আয়নের কথায় জুইয়ের ভেতরে কষ্ট বাড়ল। কান্না আটকাতে চেয়ে চোয়াল শক্ত করে বলল, সেই রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব, এখন আর সেটা সম্ভব নয়। আমি আপনার জন্য সবকিছু করতে পারবো জুই, আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। জুই একই গলায় বলল, আপনার আমাকে নিয়ে যেতে না চাইলে এখানে নামিয়ে দিয়ে যান, অযথা কথা ভালো লাগছে না। জুয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায় জুয়ের নীরব অশ্রুঝরা দেখে। আয়ন দীর্ঘশ্বাস ফেলল। প্রেয়সীর কান্নাটা তার বুক ব্যথার কারণ হলো। তারপরে এই মুহূর্তে আয়নের কিছু করার নেই। সে চেয়েও জুয়ের এই কান্নাটা এই মুহূর্তে মুছতে পারবে না। তবে খুব শীঘ্রই তার প্রেয়সী হাসবে। শুধু গাড়ির পাশের সিটে নয়, বরং তার বুকেও ঠাঁই নিবে জুই। হৃদের বাড়িতে উপস্থিত খানবাড়ির সকলেই। হেনা খান, আরাফ খান লন্ডন থেকে ফিরে খানবাড়ি কিংবা চট্টগ্রামে না গিয়ে হৃদের বাড়িতে উঠেছেন সুফিয়া খানের কাছে। নিহাল খানের নির্বাচনের 1 মাস বাকি বলে রাদিফ ঢাকাতে নেই, চট্টগ্রামে আছে বাবার সঙ্গে। হৃদ চট্টগ্রামে যায় না জিদ করে। নিহাল খানও ছেলেকে ডাকেনি হৃদের অসুস্থতার কথা চিন্তা করে। তারপর তিনি এভাবে দিন কাটাচ্ছেন। মায়াকেও আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে। তবে সে আগের মতো কারণে অকারণে কারো সঙ্গে চঞ্চলতা দেখিয়ে কথা বলে না, আর না কারো কাছে যায়। মায়াকে সারাদিন সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা যায় চুপচাপ। এর মাঝে হৃদ অবশ্য বেশ কয়েকবার মায়ের পথ আটকে দাঁড়িয়েছিল। পরপর প্রশ্ন করেছে, কিন্তু মায়া প্রতিবারই চুপ থেকে হৃদের থেকে পালিয়ে গেছে, নয়তো সুফিয়া খানের সঙ্গে থেকেছে হৃদকে এড়াতে চেয়ে। হৃদ মায়ার ডাক্তারি রিপোর্টগুলো পরপর চোখ বুলিয়ে চেক করলো হাতে নিয়ে। রিপোর্টে মায়ের সবকিছু আগের থেকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। হৃদ মায়ের মেন্টাল হেলথ 87% স্বাভাবিক হতে দেখে হাতের ফাইলটা বন্ধ করতে করতে অপর হাতে কফিতে চুমুক বসালো। খানিকটা ডিল মারার মতো করে ফাইলটা ফেললো সোফার টেবিলে। এটা মায়ের গতকাল রিপোর্টের ফাইল ছিল, যেটা সুফিয়া খানের কাছে না গিয়ে হৃদের কাছে আসলো। অবশ্য হৃদ নিজেই বলেছিল মায়ের জড়িত সকল রিপোর্ট যেন তার হাতে আসে। বিগত 2 মাসে মায়ের রিকভারি হয়েছে 87%। মানে মায়া প্রায় রিকভারি হয়ে গেছে বলে ধরা যায়। মূলত মায়া আজকাল যেটা করছে সেটা স্বেচ্ছায় হৃদকে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা হৃদ আরও আগেই বুঝতে পেরেছিল। শুধু মায়ের স্বাভাবিক রিপোর্টের অপেক্ষায় ছিল এতদিন, যেটা আজ হৃদ পেয়েও গেল। হৃদ হাতের কফিতে চুমুক দিতে দিতে কি মনে করে হাতের কফির মগটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তীক্ষ্ণ চোখে মায়ের সন্ধান করলো। পেয়েও গেল হলরুমের ফ্লোরে বসে খাবার খাওয়া অবস্থায়। হৃদ সেদিকে তাকিয়ে নিচে নেমে আসলো। সুফিয়া খান সোফায় বসে মায়ের চুলে বেনি করছে, আর মায়া মাথা ঝুঁকে পরপর চামচ নাড়িয়ে কিছু মুখে তুলছে। হৃদ সেদিকে এগোতে এগোতে মায়ের বাটির দিকে লক্ষ্য করে দেখল মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট খাচ্ছে মায়া। হৃদ ডেজার্ট দেখে বুঝতে পারল তার মা বানিয়েছে এটা।
বেশ ভালো খাবার বানাতে পারেন তিনি। সবসময় স্বাস্থ্য সচেতন মানুষ হওয়ায় সুফিয়া খান ছোটবেলা থেকে হৃদ ও রাদিফকে ওনার হাতে বানানো খাবারই খাওয়াতেন। মায়ের ক্ষেত্রেও তাই। প্রতিবার মায়াকে তিনি নিজের হাতেই খাবার বানিয়ে দেন। হৃদ সুফিয়া খানের পিছনে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, তোমাকে উপরে ডাকছে আম্মু। সুফিয়া খান স্বাভাবিকভাবে মায়ের চুলের বেনির রাবার পেঁচাতে পেঁচাতে হৃদের দিকে তাকিয়ে বলল, কে ডাকছে? দাদা ভাই। আরাফ খানের নাম শুনতে সুফিয়া খান বলল, বাবা ঘুম থেকে উঠেছেন? সুফিয়া খানের কথায় উত্তর না দিয়ে হৃদ নিজের কথাই বলল, সম্ভবত দাদা ভাইয়ের বুক ব্যথা করছে। ইউ শুড গো অ্যান্ড চেক হিম। হৃদের কথায় সুফিয়া খান চমকে ওঠার মতো তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আরাফ খানের হার্টে সমস্যা আছে। হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার হার্টে রিং বসানো হয়েছে সেই কবেই। এই অবস্থায় আরাফ খানের সামান্য বুক ব্যথাও ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে সুফিয়া খান খানিকটা অস্থির গলায় বলল, কি বলছিস? কবে থেকে হচ্ছে বাবার এমন? এই মাত্র হলো। সুফিয়া খান মায়াকে রেখে বড় বড় পা ফেললেন সিঁড়ির দিকে। মায়া সুফিয়া খানের পেছন পেছন হাঁটতে চাইলে হৃদ মায়ের বেনি টেনে ধরল। চুলে টান খেতেই মায়া ভয়ার্ত মুখ ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তখনই সুফিয়া খান অর্ধেক সিঁড়ি উঠেও ঘুরে তাকালো হৃদের দিকে। তাড়াহুড়ো করে বলল, বাবু তোর জন্য ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে যাবি কেমন? না খেয়ে অফিসে যাবি না কিন্তু। কথাগুলো বলে সুফিয়া খান দ্রুত পা ফেলে ওপরে উঠে গেলেন। তার তাড়াহুড়োয় মায়াকে সঙ্গে নিয়ে যেতে মনে রইল না, অথচ হৃদ মায়ের বেনি চেপে দাঁড়িয়ে। মায়া বাটি হাতে হাঁসফাঁস করে সুফিয়া খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবারও চুলে টান পড়ায় মায়া মুহূর্তেই পিছনে গেল ২ কদম। হৃদ মায়ের লম্বা চুলের বেনি নিজের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, ওপরে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, পালানোর সুযোগ বন্ধ। মায়া চুপসে যাওয়ার মতো ২ হাতের মুঠোয় বাটি চেপে ম্লান হয়ে দাঁড়ালো। হৃদের কথার উত্তর করছে না, আর না ঘুরে তাকাচ্ছে হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এগিয়ে আসতে গিয়েও কদম বাড়ালো না দ্বিধায়। মায়াকে ছোঁয়াটাও তার জন্য হালাল কিনা এই প্রশ্নের উত্তরটা না পেয়ে সে ছোবে না এই নারীকে। হৃদ বিগত দিনের মতো মায়াকে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করল না, বরং প্রথমে মায়াকে ওর সুস্থ মানসিকতার প্রমাণ দিতে চেয়ে এলোমেলো কথা বাড়ালো। মায়া বিগত দিনে নিজের অসুস্থতার দোহাই দিয়ে বরাবরই হৃদের প্রশ্নগুলো এড়িয়ে গেছে। হৃদয় এতদিন সহ্য করেছে মায়ের অসুস্থতার কথা চিন্তা করে, কিন্তু আজ সে ছাড় দেবে না এই নারীকে। বরং হৃদের সামনে মায়াকে স্বীকারোক্তি দেওয়াবে এই নারীর সবকিছু মনে আছে বলে। হৃদ প্রথমে চলে যাওয়া সুফিয়া খানের দিকে আঙুল তাক করে মায়ের উদ্দেশ্যে বলল, মহিলাটি তোমার কি হয় জানো? মায়া হৃদের তাক করা আঙুল অনুসরণ করে সুফিয়া খানের দিকে তাকালো। সময় নিয়ে মিনমিন করে বলল, আম্মু হয়। তোমার আম্মু কার কাছে যাচ্ছে? দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইয়ের নাম কি? আরাফ খান। উনার বউয়ের নাম? হ্যানা খান। তোমার আম্মুর নাম কি? সুফিয়া খান। তাহলে আমি কে? আম্মুর বড় ছেলে। তোমার সাথে আমার সম্পর্ক কি? হৃদের শেষ প্রশ্নে মায়া আবারও চুপ করে যায়। মায়াকে চুপ করে যেতে দেখে হৃদের চোয়াল শক্ত হয়। সবাইকে এই নারী চেনে। তার বেলা আসলেই শব্দ ফুরিয়ে যায় এই মহিলার। চিনেও না চেনার মতো করে এড়িয়ে যায় কি কারণে? সে কি করেছে? বরং এই নারী তার জীবনে অশান্তি বয়ে এনেছে। সে জীবিত থাকা অবস্থায় অন্য নাগরকে বিয়ে করে নিল। তার অসুস্থতার সুযোগ পর্যন্ত নিয়ে এখন তাকে এড়িয়ে যাচ্ছে কেন এই নারী? নতুন নাগরের সঙ্গে সংসার করবে বলে? হৃদের শক্ত হওয়া চোয়ালে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে তাকালো মায়ের দিকে। হৃদের দিকে পিঠ দিয়ে মায়ের মাথা নিচু করে তখনও দাঁড়িয়ে। হৃদে শক্ত গলায় মায়াকে হুঁশিয়ার করে বলল, সবই চিনিস, তাহলে আমার বেলায় না চেনার নাটক করছিস কেন? আর কত চুপ থাকতে পারিস, আজ আমিও দেখব। হয় তুই আজ আমার প্রশ্নের উত্তর দিবি, নয়তো মরবি। হৃদের কথায় মায়ের নত মস্তিষ্কটা আরো নত হয়ে আসলো। তারপরও মুখ ফুটে টু শব্দও বের করলো না। হৃদ প্রথমে মায়ের সঙ্গে উগ্রতা দেখাতে চাইল না, সেজন্য সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে চাইল। কিন্তু মায়া যেন আজ চুপ থাকার শপথ করে দাঁড়িয়ে আছে। না কথা বলছে, না হৃদের প্রশ্নের উত্তর করছে। হৃদ ধৈর্য ধরতে চেয়ে পুনরায় একই গলায় বলল, হৃদ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই জানিস আমি বরাবরই অধৈর্য পুরুষ। মুখ খোল, উত্তর দে। কেন তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়েটা করলি? পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করার মতো বেইমানি তুই আমার সঙ্গে করবি না। তাহলে এরপরও কি কারণ থাকতে পারে যার জন্য তুই আমাকে রেখে অন্য কাউকে কবুল বলতে হলো? কারণটা বল। হৃদের কথার পিঠে মায়াকে তখনও নত মস্তিষ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে হৃদ অধৈর্য হয়ে রাগে ফেটে পড়ল। তৎক্ষণাৎ হাতের কফির মগটা ছুঁড়ে মারল ফ্লোরে।
বিকট শব্দে মায়া চমকে উঠতেই হৃদ মায়ের চুল টেনে নিজের কাছে আনলো। মায়ের পিঠ হৃদের পেটে বাড়ি খেতেই হৃদ মায়ের বাহু টেনে দক্ষ হাত চালালো মায়ের গালে। রাগে রিরি করে বলল, মুখ চলে না তোর? বোবা হয়ে গেছিস? চোখে পড়ে না আমারে? প্রশ্ন করছি কানে যায় না তোর? নাকি নাগরের সাথে হাসপাতালে ভর্তি হতে চাস? কোনটা? হৃদের হ্যাঁচকা টানে হাতের বাটি পড়ল ফ্লোরে। ঝনঝন শব্দে মুহূর্তে কয়েক খণ্ডে বিখণ্ড হয়ে গেল বাটিটি। হৃদের শক্ত হাতের গাল পিষায় মায়ের গালের চামড়া লেগে গেল মাড়িতে। অসহনীয় ব্যথায় কুঁকড়ে উঠে মায়া ছটফটিয়ে উঠল হৃদের হাত ছাড়াতে চেয়ে। কিন্তু হৃদের শক্তিতে উঠতে না পেরে মায়া ফুপিয়ে কেঁদে উঠল। তারপরে যেদি মায়াকে হৃদের কোনো প্রশ্নের কোনো উত্তর করতে দেখা গেল না। মায়াকে নিশ্চুপ দেখে হৃদ একইভাবে রাগে মরিয়া হয়ে বলল, মুখ খোল, কথা বল হৃদ। কেন আমার সাথে বেইমানি করলি? বল। মায়ের জেদি কাণ্ডে হৃদের রাগ তরতর করে বাড়ল, কমল না। সে এমনিতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য সে এতদিন অসুস্থ মায়ের পাশ ঘেঁষেনি নিজের প্রশ্নের উত্তর চেয়ে। হৃদ জানে, যদি এই নারী তার কথা ঠিকঠাক উত্তর না করে তাহলে সে নিজেই মেজাজ হারাবে। হলেও তাই। বরাবরই এই নারী তার ধৈর্যের পরীক্ষা নেয়। সেও আজ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই নারীর সুস্থতা নিশ্চিত করে সে আজ এই নারীকে তার মুখোমুখি দাঁড় করালো। সে তার মনে দীর্ঘদিনের কিছু তিক্ত প্রশ্ন বেয়ে বেড়াচ্ছে অন্তরে, যেটা এবার পরিষ্কার না করলে নয়। হৃদ একইভাবে মায়ের গাল চেপে বলল, উত্তর দে হৃদ, উত্তর দে। আমার উত্তর লাগবে। এই একটা প্রশ্ন আমাকে গোটা 2 মাস শান্তিতে ঘুমাতে দেয়নি। বল, আমার অনুপস্থিতিতে অন্য কাউকে বিয়ে করলি কেন? তুই জানতি আমার তোকে ছাড়া কলিজা নড়ে না। তারপরও আমার জায়গায় অন্য কেউ কেন আসলো? কেন? অসহনীয় ব্যথায় মায়ের গাল হৃদের হাতের পিষ্ঠ হতে মায়ের গাল বেয়ে অশ্রু গড়ালো পরপর। মায়ের স্মৃতিতেও কিছু বিষাক্ত অতীত নাড়া দিতেই মায়া দুহাতে শক্তি লাগিয়ে হৃদকে নিজের থেকে সরাতে চাইল। কিন্তু মায়া সুবিধা করতে না পেরে সুযোগ বুঝে গালে থাকা হৃদের হাতটা কামড়ে ধরল মুহূর্তে। আকস্মিক ঘটনায় হৃদ হাত ঝাটকালো, মৃদু চেঁচিয়ে উঠল উফ করে। হৃদের হাত থেকে ছাড়া পেয়ে মায়া প্রাণপণে দৌড়ালো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়াকে পালিয়ে যেতে দেখে হৃদ দৌড়ালো মায়ের পেছন পেছন। কয়েক সিঁড়ি যেতেই মায়া আটকা পড়ল হৃদের বাহুতে। মায়ের দুপা শূন্যে উঠে যেতেই মায়া ভয়ার্ত চিৎকার করতে চাইল সুফিয়া খানের উদ্দেশ্যে, আম্মু বাঁচা! মায়া থামে। থামে নয়, ওকে থামাতে হয় হৃদের শক্ত হাতের চাপে। হৃদ এক হাতে মায়ের পেট চেপে শূন্যে তুলল, অন্য হাতে মুখ চেপে। মায়া ছাড়া পাওয়ার জন্য এলোমেলো হাত পা ছুড়ল। মায়ার পিঠ হৃদের বুকে ঠেকতে হৃদ মায়াকে নিয়ে হাঁটল বাহিরের পথে। হৃদ মায়াকে নিয়ে বাহিরের পথে যেতে দেখে মায়ের মুখটা আতঙ্কে সিটিয়ে গেল। দ্বিগুণ ছটফটালো হৃদের থেকে ছাড়া পেতে। রাগান্বিত হৃদকে গাড়ির দিকে যেতে দেখে ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা টানল। হৃদ মায়াকে গাড়ির ভেতরে এক প্রকার ছুঁড়ে মারল। মায়া হুমড়ি খেয়ে গাড়ির ভেতরে পড়তেই হৃদ ঠাস করে গাড়ির দরজাটা বন্ধ করলো উচ্চ শব্দে। মায়া ভয়ে দুহাত থাপড়ালো গাড়ির গ্লাসে। চিৎকার করে সবাইকে ডাকলো ওকে বাঁচাতে। কিন্তু মায়ের চিৎকার গাড়ির গ্লাস ভেদ করে বাড়ির ভেতর অবধি পৌঁছালো না। হৃদ ড্রাইভারকে রেখে সে নিজের ড্রাইভিং সিটের দিকে এগোতে এগোতে আসিফের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, আসিফ, কাজের ব্যবস্থা কর কুইক। আসিফ সবেমাত্র হৃদকে দেখে দৌড়ে এদিকটায় আসছিল হৃদের সঙ্গে যাবে বলে। কিন্তু কাছাকাছি আসতে মায়াকে গাড়ির ভেতর থেকে চিৎকার করতে দেখে সে থেমে যায় ভয়ে। আবারও মায়াকে আঘাত করবে কিনা সেই চিন্তা ভাবনার মাঝে হৃদের আদেশ আসলো তার উদ্দেশ্যে। আসিফ হৃদের পুরো কথার মানে তৎক্ষণাৎ বুঝতে পারল না। হঠাৎ তার হৃদ ভাইয়ের কেন কাজে লাগবে? আর সে কাজে নিয়েই বা কই যাবে? কার বাড়িতে উঠবে? হৃদের প্রশ্নের সঙ্গে সঙ্গে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, কাজে নিয়ে কই যাব? কার বিয়েতে? হৃদ গাড়ির দরজা টেনে ড্রাইভিং সিটে বসতে চেয়ে দাঁড়িয়ে গেল। রাগে কটমট করে তাকালো আসিফের দিকে। হৃদের শক্ত দৃষ্টিতে আসিফ হাঁসফাঁস করল। বুঝতে পারল সে এই মুহূর্তে এই প্রশ্নটা করা ঠিক হয়নি। কিন্তু সে প্রশ্নটা না করলেও বা কিভাবে বুঝবে আসলে কাজী সাহেবকে নিয়ে আসিফ যাবে কার বিয়েতে? আসিফ ভয়ে ভয়ে আবারও আমতা আমতা করে বলল, ভাই, বিয়েটা কার সেটা না বললে কাজী নিয়ে কোথায় যাব আমি? হৃদ রাগে তপ্ত মেজাজে বলল, তোর জন্য পাত্রী দেখেছি, সেজন্য কাজী নিয়ে সোজা আমার অফিসে যাবি। আর আমি পৌঁছানোর আগে যেন কাজী পৌঁছে যায় মনে রাখিস। কথা বলে হৃদ ড্রাইভারকে রেখে সে নিজে গাড়িতে বসলো। দক্ষ হাতে গাড়ি চালালো চেনা গন্তব্যে। আসিফ বিস্মিত দৃষ্টিতে হৃদের গাড়ির দিকে তাকিয়ে রইল। আসিফের বিয়ে মানে? হৃদ ভাই এখন তাকে বিয়ে দেবে? কিন্তু কার সাথে? সে না রাফাকে পছন্দ করে। রাফার কথা স্মরণে আসতে আসিফ উদাস হয়। মেয়েটা গিয়েছে সেই কবে,
অথচ আজ এতদিন পরও রাফার সঙ্গে কথা হয়নি আসিফের। রাফার মা বাবার সঙ্গে প্রায় কথা হয় আসিফের, কিন্তু রাফা কখনো আসিফের সঙ্গে কথা বলে না। হয়তো সবার মতো করে রাফাও আসিফের ওপর মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা নিয়ে রেগে আছে। কেন আসিফ রাফাদের বিপদে পাশে থাকেনি সেই জন্য। কিন্তু আসিফ তো আর জানতো না মায়া ভাবি যে সত্যি বিপদে ছিল। কেউ তাকে এসব বিষয়ে অবগত করেনি কখনো। যদি আগে থেকে করতো তাহলে অবশ্যই আসিফ সবকিছু উপেক্ষা করে হলেও মায়াভাবীর পাশে দাঁড়াতো। কিন্তু আফসোস, কেউ আসিফের দিকটা দেখতে চায় না। আর না কেউ শুনতে চায় কিছু। আসিফ না ওর হৃদ ভাইকে বুঝতে পারছে, আর না রাফা। ভালোবাসার মানুষ দুটোই আসিফের ওপর রেগে। হৃদ অফিসে পৌঁছানোর আগে সত্যি সত্যি কাজীকে উপস্থিত পেল হৃদ নিজের কেবিনে। হৃদ মায়ের হাত শক্ত করে চেপে কাজীর সম্মুখে সোফায় বসলো। মায়া সে তখন থেকে কান্নাকাটি করছে হৃদের ভয়ে। চোখ মুখ লাল হয়ে উঠল কান্নার দাপটে। মুরব্বী কাজী সাহেব হৃদের সঙ্গে মায়াকে কাঁদতে দেখে তিনি সংকোচ বোধ করলেন বিয়ে পড়াতে। তিনি ছেলে মেয়ে দুজনকে দেখে বুঝতে পারলেন বিয়েটা আসলে এদেরই। কাজী সাহেব মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে হৃদকে বলতে চাইলেন, বাবা মেয়ে তো কাঁদছে। হৃদের শক্ত গলায় উত্তর আসলো তৎক্ষণাৎ। বলল, মেয়ে বিয়ের মেকআপ করতে কাঁদছে, আপনি বিয়ে পড়ান। হৃদের কথায় কাজী সাহেব অবাক চোখে মায়ের দিকে তাকালেন। সামান্য মেকআপ করার জন্য এই মেয়েটা এভাবে কাঁদছে? তিনি মায়াময় গলায় আবারও হৃদকে কিছু বলতে চাইলেন মায়ের হয়ে, কিন্তু হৃদ তেতে উঠে বলল, বাল, আপনাকে প্রশ্ন করতে আনছি, বিয়ে পড়ান জলদি। হৃদের ধমকে কাজী সাহেব আর কথা বাড়ালেন না, ওইভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। হৃদ, মায়া আর কাজী এই তিনজন ছাড়া কক্ষে আরও চারজন সদস্য উপস্থিত হৃদের অফিসে। হৃদ আগের গাড়িতে চলে আসায় আসিফ তখন এসে পৌঁছায়নি। অথচ ততক্ষণে বৃদ্ধ কাজী সাহেব বিয়ের কাগজপত্র গোছাতে চেয়ে নতুন করে কাবিননামা লিখতে চাইলেন। কিন্তু হৃদ বাধা দিয়ে বলল, এসব নাটকের দরকার নেই। আমরা পূর্বের বিবাহিত দম্পতি। এসব কাবিননামা চুক্তিপত্র আমাদের কাছে আছে। আপনি শুধু আমাদের বিয়েটা শুদ্ধিকরণ করতে ধর্মীয়ভাবে পড়াবেন, এতেই চলবে। হৃদের কথায় কাজী সাহেব বিষয়টা বুঝতে পেরে হাতের কাবিননামার বইটা বন্ধ করে ধর্মীয়ভাবে পড়াতে শুরু করলেন। মায়াকে কবুল বলতে বললে মায়া মুখ এঁটে বসে রইল, টু শব্দ পর্যন্ত করল না। কাজী সাহেব একবার নয়, দুইবার নয়, বারবার বিয়ে পড়াতে লাগলেন। প্রতিবারই মায়াকে কবুল বলার তাগিদ দিতে দিতে তিনি একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে লাগলেন। অথচ মায়ার কবুল বলার বিন্দুমাত্র রেশ নেই। দীর্ঘ ৩০ মিনিট এইভাবেই চলল। হৃদের ধৈর্যের সীমা অতিক্রম করে সেও শক্ত চোয়ালে বসে হিংস্র দৃষ্টিতে মায়াকে ভস্ম করার ক্ষোভে তখন থেকে তাকিয়ে। সবাই ভয় পাচ্ছে হৃদকে। কখন না জানি হিংস্রতায় গর্জন উঠে মায়ের ওপর। কাজী সাহেব এবার নিজেও ভয়ে আছেন হৃদের দৃষ্টিতে। সে কখন থেকে হিংস্রতার দৃষ্টিতে একইভাবে তাকিয়ে মেয়েটার দিকে। মূলত কাজী সাহেব মায়াকে বাঁচাতে চেয়ে বারবার মায়াকে কবুল বলার তাগিদ দিতে লাগলেন। অথচ যেদি মায়া প্রাণ দেবে, তারপরও হৃদের নামে কবুল বলবে না বলে যেন শপথ করল। হৃদ হিংস্রতায় রাগটা গিলতে চাইছে। সে মূলত মায়াকে আঘাত করতে চাইছে না, কিন্তু যেদি মায়ের জন্য সে নিজেও তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতিরিক্ত রাগে কখন না জানি আঘাত করে বসে এই নারীকে। হৃদ রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে পিষল। ঠান্ডা হাওয়ায় এসির মধ্যে হৃদকে ঘামতে দেখা গেল অতিরিক্ত রাগের তোপে। মায়া তখন থেকে মুখ এঁটে ঘাপটি মেরে কেঁদেই চলেছে। না কাজীর কথা শুনতে চাইছে, আর না অন্য কারো। হিংস্র হৃদ তখন ফেটে পড়ল। দুই হাতে তৎক্ষণাৎ ঘুষি বসালো সামনে সোফার টেবিলে। মুহূর্তে বিকট শব্দে ঝনঝন করে ভেঙে পড়ল অসংখ্য কাচের টুকরো। আকস্মিক ঘটনায় সকলে ভয়ে আতঙ্কিত হলো। মায়া চিৎকার করে ভয়ে সোফার দিকে চেপে যেতে হৃদ শক্ত হাতে মায়ের বাহু টেনে গাল চেপে মুখোমুখি করে বলল, তোর আমার সাথে পাপে লিপ্ত হওয়ার শখ? আয় তাহলে, তোর বিয়ে করা লাগবে না। তুই হারামি থাক, আমার হালাল হতে হবে না। হৃদ মায়ের হাত টেনে দাঁড় করাতে চাইলে মায়ের পা পড়ল কাচের টুকরোর ওপর। মুহূর্তেই মায়া পা ধরে চিৎকার করে উঠল। হৃদ মায়াকে রেখে বগল থাবা করে একটা চেয়ারে মাথার ওপরে উঠিয়ে আছাড় মারতে এক লাফে কাজী সাহেব উঠে দাঁড়ালেন ভয়ে। মায়াও ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ কবুল বলে উঠল বারবার। একবার নয়, দুবার নয়, কতবার মায়াকে কবুল বলতে শোনা গেল সেটা আতঙ্কিত কাজী সাহেবও হিসাব করেননি। কিন্তু মায়াকে কবুল বলতে দেখে যেন কাজী সাহেবের প্রাণে প্রাণ আসলো। সে তোলপাড় হৃদকে থামাতে চেয়ে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে বলল, বাবা মেয়ে কবুল বলেছে, কবুল বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি থামো, তুমি থামো। হৃদ তৎক্ষণাৎ হাতে দ্বিতীয় চেয়ারটা ফ্লোরে উল্টে ফেলল। কাজী সাহেব ভয়ে কলিজায় হাতে নিয়ে দাঁড়িয়ে।
শেষ বয়সে এসে তিনি এমন আতঙ্কিত হয়ে বিয়ে পড়াতে হবে জানলে তিনি কখনোই এখানে আসতেন না। এখানে এসেও ফেঁসে গেছে হৃদ খানের লোক দেখে। সাত সকালে ভয়ে গলা শুকিয়ে কাঠ। তারপরও তিনি হৃদের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল বলার আশায়। এতক্ষণ মেয়ে কবুল বলেনি, আর এখন ছেলে কবুল বলছে না। এদের যদি বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে উনাকে কেন ধরে আনলো এই অসময়ে? উনি বয়স্ক অসুস্থ মানুষ। এদের জ্বালায় বারবার কলিজা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এবার যদি হৃদ খান আরও একটা চেয়ার তোলে, তাহলে তিনি সোজা চোখ মুখ বন্ধ করে আল্লাহর নামে দৌড়ে পালিয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এইখানে কিন্তু অনেক ফানি ঘটনা ঘটছে। যাই হোক, ব্যাপারটা আমার কাছে অনেক ফানি লাগছে। কিন্তু আমি রোজা রাখা অবস্থায় এত ক্লান্ত, এত তৃষ্ণার্ত, আমি ওইভাবে রিঅ্যাকশন দিয়ে পড়তেই পারছি না মোটেই। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারবে। আল্লাহর নাম নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন এখান থেকে। এখানে থাকলে তিনি এমনি আতঙ্কে মারা যাবেন। কাজী সাহেবের ভাবনার মাঝে মায়া সোফার থেকে উঠে হঠাৎ দৌড়াতে চাইল, কিন্তু দরজা অবধি যাওয়ার আগে পুনরায় হৃদের হাতে আটকা পড়ল। হৃদ মায়াকে দুহাতে আটকে তিরতিরি মেজাজে একত্রে তিন কবুল বলে কাজীকে উদ্দেশ্য করে বলল, কবুল বলা শেষ, বিয়েও শেষ, আপনারা এখন যান। হৃদের কথায় কাজী সাহেব এক লাফে ফ্লোর থেকে নিজের খাতাপত্র উঠিয়ে দৌড়ালো দরজার দিকে। এতক্ষণ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফ ও কর্মচারীরা কাজী সাহেবের পেছন পেছন ছুটল। হৃদ মায়াকে নিয়ে হাত বাড়িয়ে দরজার লক করল। মায়া হৃদের বক্ষে ছটফট করে শব্দ করে কেঁদে উঠল। এত কিছুর পরও মায়া হৃদের সঙ্গে কথা বলছে না। হৃদ রাগে ক্ষোভে মায়াকে উঠিয়ে সোফার ওপরে ছুঁড়ে মারতে মারতে সে গায়ের সাথে হাত দিল। রাগে একই মেজাজে বলল, ভদ্রতার ভাষা বুঝিস না? অভদ্রতার ভাষা ঠিকই বুঝবি তুই আমার। মায়া ভয়ার্ত মুখে উঠতে চাইলে হৃদ মায়ের পা টেনে ধরে নিজের কাছে টানলো। মায়াকে জড়িয়ে ঘনিষ্ঠ হতে চেয়ে মায়ের গায়ের ওড়নাটা টেনে ফেললো ফ্লোরে। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের দুহাত বাঁধল নিজের এক হাতে সোফায় চেপে। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে মায়ের গলায় মুখ গুজিয়ে দিতে মায়া শব্দ করে কেঁদে উঠল হু হু করে। কিন্তু মায়ের কান্না উপেক্ষা করে মায়াতে মগ্ন হতে চাইল হৃদ। হৃদের ঘনিষ্ঠতার মাঝে সে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল ছিল না হৃদের। কিন্তু হৃদের কাছে ২০ মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়ল আসিফের। অস্থির উত্তেজিত আসিফ আতঙ্কিত গলায় বারবার বন্ধ দরজায় ধাক্কিয়ে হৃদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ভাই, আপনার বাবার উপর কারা যেন আবার হামলা করছে। রাদীপ ভাই আহত হয়েছে। চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য। ভাই, আমি কি গাড়ি বের করব? ভাই, ভাই। আসিফের পরপর চিৎকারে হৃদের মস্তিষ্ক সজাগ হয়। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষর নিচে পিষ্ট হওয়া মায়ের দিকে। বন্ধ দু চোখের পাতা অনবরত কাঁপছে মায়ের ঠোঁট নাড়িয়ে। মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মগ্ন হতে চাইলে আসিফ একইভাবে দরজায় ধাক্কালো, হৃদের কাজে ব্যাঘাত ঘটিয়ে। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচিয়ে গেল আসিফের ওপর। এই মুহূর্তে তার আসিফকে গুলি করে মারলেও কম বলে হবে মনে হলো। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসতে বসতে দুহাতে মাথা চেপে ধরল। হৃদের হঠাৎ করে বেশ মাথা ব্যথা অনুভব হলো। অথচ আসিফ তখনও দরজা ধাক্কাচ্ছে, থামার নাম নেই। হৃদকে সরে যেতে দেখে মায়া ফ্লোর থেকে হৃদের শার্ট উঠিয়ে গায়ে চাদরের মতো করে জড়াতে জড়াতে মুখ লুকালো সোফার কুশানে। হৃদ শূন্য চোখে এক পলক মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ঘোরালো বন্ধ দরজার উপর। হৃদের সবে জাগ্রত হওয়া ফিলিংসে ব্যাঘাত ঘটাতে হৃদের শান্ত মেজাজটা খিচিয়ে গেল রাগে। গর্জে ওঠার মতো করে ভাঙা টি টেবিলটাকে লাথি মারতে মারতে বলল, বালের একটা বিয়ে করেছি আমি। বউ ছুতে গেলেও গজব আসে কোথা থেকে? বালের বাসর করব আমি, স্যাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? আশা করি ভালো আছো। আর কথা বলার এনার্জি নাই। ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।